9-10 ভেরিফিকেশনটা শুরু হয়েছে, আর তার সাথে সাথে কিন্তু মার্কেটে বিভিন্ন রকম প্রশ্ন উঠে গেছে, তার সাথে সাথে প্যানিক ক্রিয়েট হয়েছে অনেকের। বিভিন্ন লোকের বিভিন্ন রকম প্রশ্ন, সমস্ত প্রশ্ন মোটামুটি আমি একটা কনক্লুশন হিসেবে এই ভিডিওটাকে তৈরি করছি, সো দ্যাট কোনো রকমের কনফিউশন যেন না থাকে একদম। আর এই প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো অন গ্রাউন্ড থেকে নিয়েছি, তো একদম তোমার হচ্ছে গ্রাউন্ড রিপোর্টিং করা হয়েছে, বুঝতেই পারছো। রিসেন্টলি হিস্ট্রি আর জিওগ্রাফির ভেরিফিকেশনটা শুরু হয়েছে, তো তাদের কাছ থেকেই সমস্ত তথ্য জানা, তাদের কাছ থেকেই সমস্ত তথ্য নেওয়া, সুতরাং এইটাকে তুমি অথেন্টিক তোমার এই প্রশ্নের উত্তরগুলো তুমি কিন্তু ভাবতেই পারো, ঠিক আছে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। তো এই প্রশ্নগুলো যেমন একটা একটা করে প্রশ্ন, যেমন যদি বলি, যেমন বিএডের ইনস্টিটিউশনের যে এনসিটি অ্যাপ্রুভালটা লাগছে সেটা রিসেন্ট ইয়ারের চাইছে, হ্যাঁ, যে রিসেন্ট ইয়ারে নিয়ে আসো, পাঠিয়ে দিচ্ছে নাকি ঘুরিয়ে। তো এটা কতটা সত্য না সত্য, বিএড সার্টিফিকেট যাদের কাছে প্রভিশনাল সার্টিফিকেট আছে, অরিজিনালটা নেই, প্রভিশনাল বের করেছে 6 মাস আগে বের করেছে, আর ভাবছে যে 6 মাস পরে আমার সার্টিফিকেটটা ইনভ্যালিড হয়ে গেছে, হয়তো আবার 700 টাকা দিয়ে অ্যাপ্লাই করছে। তো তাদের প্রশ্নের উত্তরটা দেবো অবশ্যই। ওবিসি সার্টিফিকেটের যে রিভ্যালিডেশন ডেটটা নিয়ে সমস্যা, ঠিক আছে, কারণ তোমার ইন্টিমেশন লেটার যেটা আছে সেখানে কিন্তু বলে দিয়েছে যে ওই যে 21/7 একটা ডেট দিয়ে বলে দিয়েছে না, 21/7/2025 আগে তোমার সার্টিফিকেটটাকে ইস্যু হতে হবে। তো সেটা যদি ক্রস করে যায়, ম্যাক্সিমাম লোকেরই ক্রস করে গেছে ওবিসি, সেটা সম্ভবই না, ঠিক আছে, কারণ এটা কোর্টের কেস চলছিল ওবিসির সমস্যাটা, সেই কারণে তারপরেই তারা রিভ্যালিডেশন করতে পেরেছে, যাদের ওবিসি আছে তারাই জানে একমাত্র। ইডাব্লিউএস এর ভ্যালিডিটিটা সম্পর্কে একটুখানি বলবো। মার্কশিট কি প্রত্যেক বছরের লাগছে, আর সেটা কি মানে বোথ সাইডে প্রিন্টিং করতে হবে কি হবে না সেটাও অবশ্যই বলে দেবো, সেটা অলরেডি লেখাও আছে যদিও, যে বোথ সাইডে প্রিন্টিং করতে হবে। পাস সাবজেক্ট নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে যে 300 মার্কস নাকি মাস্ট লাগবে, এটা কি সবার জন্য লাগবে কি লাগবে না সেটাও বলছি। অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে, একজন আমাকে মেসেজও করেছিল সেটা নিয়ে, যে একটুখানি ভুল করে দিয়েছে, যে পার্সেন্টেজের যে হিসেবটা ও সেটা বসানোর মানে ধরো 1-2% এদিক ওদিক হয়ে গেছে, সেটাকে কি কনসিডার করবে না পুরোপুরি ক্যান্সেল করে দেবে সেটা নিয়েও বলছি। এরপর হচ্ছে ইন সার্ভিসদের জন্য বিভিন্ন রকম মানে যাই হোক, ইন সার্ভিসদের যে চেকিংটা চলছে সেটা কিন্তু মারাত্মক রকম চলছে, ঠিক আছে। ফ্রেশার্সদের যতটা না মানে ভালোভাবে করছে তার থেকে বেশি খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু ইন সার্ভিসদের দেখা হচ্ছে। তো অবশ্যই কেউ কিন্তু ভুয়ো এখানে ঢুকতে পারবে না, এইটুকুটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, ডিআই অ্যাপ্রুভাল সেটা তোমার দেওয়াই আছে। আমি সেই জন্যে একটুখানি ডকুমেন্টসগুলো একবারের জন্যে অবশ্যই বলে দেবো, সবার সুবিধার্থে, ঠিক আছে, সবার সুবিধার্থে একটুখানি বলছে, একটু শুনে নিও কষ্ট করে, ঠিক আছে। আমি জানি কেন আগুন লেগে যাবে তোমার। তো যাই হোক, পার্টিকুলার সেখানে কী কী জিনিসপত্র লাগছে না লাগছে সেটা আমি এক এক করে তোমাকে বলে দিচ্ছি। যেমন অ্যাপ্লিকেশন আইডি এবং রোল নাম্বার। এখানে বলছে যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে এবং দিস ইন্টিমেশন লেটারটা থেকে স্ক্রিনশটটাকে এটাকে নেওয়া, এই সমস্ত ডকুমেন্টসগুলোই তোমার লাগবে। অ্যাপ্লিকেশন ফর্ম যখন অ্যাপ্লিকেশন করেছিলে সেই ফর্মটা, যদি আপডেট করে থাকো অ্যাপ্লিকেশন ফর্মটা, আপডেটেড অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রিন্ট করে নিয়ে যেতে হবে, ঠিক আছে, সেটা জমা হবে। ইন্টিমেশন লেটার সেটা জমা হতে পারে না হতে পারে, মানে বিভিন্ন জায়গায় নিচ্ছে আবার নিচ্ছে না, সেটা হলো ব্যাপার। তারপরে নাম হচ্ছে ফটো আইডেন্টিটি, এখানে যে কোনো একটা কার্ড নিয়ে যাবে, এখন তো ভোটার কার্ড নিয়ে যাওয়ার দরকারই নেই, তুমি আধার কার্ডটা নিয়ে চলে যেতে পারো, প্যান কার্ডটা নিয়ে চলে যেতে পারো, অথবা পাসপোর্টটা নিয়ে চলে যেতে পারো, যে কোনো একটা তোমার এখানে দরকার। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, এটা নিয়ে তো তোমার একদমই কোনো ধোঁয়াশা কুয়াশা কিছুই নেই তোমার জীবনে। এরপর চলে আসি ইডাব্লিউএসের যে সমস্যাটা বলছে সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 আর 2024-25 আর 25-26 দুটো ইয়ারেরই তোমার সার্টিফিকেটটা তোমার এখানে বলেছে, দেখো মাস্ট ব্রিং, ঠিক আছে, একদম নিয়ে আসতেই হবে, তো ওই দুটো বছরের নিয়ে যেতেই হবে, বুঝতেই পারছো। এরপর তোমার হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপ, যাই হোক এটা আছে। ইডাব্লিউএসের ক্ষেত্রে প্রথমেই আগে তোমাকে বলে দিই, এই যে ইডাব্লিউএসের ক্ষেত্রে প্রথমেই স্ট্রিক্টলি এটাকে ফলো করা হচ্ছে যে রিসেন্ট তোমার ইডাব্লিউএস সার্টিফিকেটটা যেন 21/7/2025, হ্যাঁ, এর আগে যেন হওয়া চাই। ইডাব্লিউএসটা কিন্তু মাস্ট, এটা লাগছে, এটা কিন্তু আগেই বলে দিলাম তোমাকে। ইডাব্লিউএস যারা আছো, বাকি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তাদের জন্য তো অথরাইজড যেটা তোমার সার্টিফিকেট আছে সেটা তোমাকে নিয়ে যেতে হবে। অবশ্যই ডেটটাকে ফলো করবে, এই ডেটটা কিন্তু মাস্ট 21/7/2025, তার আগে যেন সার্টিফিকেটটা হওয়া চাই, নইলে কিন্তু ক্যান্সেল করে দেবে, একদম কিছুই শুনবে না। এরপর চলে আসে হচ্ছে গ্রাজুয়েশনের যে স্কোরটা আছে সেই স্কোরটা নিয়ে মানে প্রবলেম হয়তো অনেকের হয়তো প্রবলেম নয়। তো যাই হোক, এখানে যেটা বলেছে সেটা আগে প্রথমে বলে দিই। গ্রাজুয়েশনের মার্কশিটটা তোমার লাগছে, অবশ্যই মার্কশিটটা লাগবে। ক্যান্ডিডেট উইথ অনলি গ্রেড স্কোর মাস্ট শো দেয়ার কনভার্সন রুল। যদি কেউ গ্রেড স্কোর বসিয়ে থাকো, ঠিক আছে, অ্যাপ্লিকেশন করার সময়, তাহলে অবশ্যই তার যে কনভার্সন রুলটা আছে ইউনিভার্সিটি সেটা কিন্তু অবশ্যই দেখাতে হবে, আর সেটা মার্কশিটের পেছনেই থাকে, সবাই মোটামুটি আমরা জানি, ঠিক আছে। সেই কারণেই বলা হচ্ছে, সেই কারণেই এখানে পরবর্তীতে বলা হয়েছে যে অ্যাবভ অরিজিনাল ডকুমেন্ট হচ্ছে সেলফ অ্যাটাস্টেড
কোথায় যেন, এই যে দেখো বোথ সাইড ফটোকপি, সেই কারণে নিয়ে যেতে বলেছে তোমাকে। এই যে দেখো মার্কশিট, গ্র্যাজুয়েশন হোক বা পিজি হোক, এর বোথ সাইড প্রিন্ট করে তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবার প্রশ্ন হলো, চলো প্রশ্ন সেটা আমি তোমাকে বলছি, যে 3 বছরের মার্কশিটই নিয়ে যাবে নাকি শুধু থার্ড ইয়ারেরটা নিয়ে গেলেও হয়ে যায়, ঠিক আছে। সেটা বলছি, উত্তরটা দিয়ে দিচ্ছি তোমাকে। পোস্ট গ্রাজুয়েশনের ঠিক একই রকম, হ্যাঁ, তোমার হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের মার্কশিটগুলোকে তোমাকে নিয়ে যেতে হবে, সার্টিফিকেটগুলোকে অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে। মার্কশিট এখানে কিন্তু লেখা নেই, সার্টিফিকেটটাও নিয়ে যাবে কিন্তু, সার্টিফিকেট, ঠিক আছে। কিছু সার্টিফিকেট না থাকলে প্রভিশনাল সার্টিফিকেটও নিয়ে যাবে, এখানে লেখা নেই যদিও, সার্টিফিকেট, ঠিক আছে। তারপরে যেটা মেন কনফিউশন সেটা হচ্ছে যে ওই যে এনসিটির মানে হচ্ছে বিএডের ক্ষেত্রে তোমার তো অবশ্যই মার্কশিটগুলো লাগছে, ঠিক আছে। মার্কশিটগুলো তোমার লাগছে, তার সাথে সাথে কী হচ্ছে যে তোমার যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটাও কিন্তু তোমার লাগবে। যাদের কাছে অরিজিনাল সার্টিফিকেট নেই তারা প্রভিশনাল সার্টিফিকেট তুলবে, সেটা অনলাইনে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, 700 টাকা তোমাকে পে করতে হচ্ছে। তারপরে সেটাকে ইমেল করার মাধ্যমে, ইমেল করলেই তোমাকে সেই সার্টিফিকেটটা ইমেল করে দেওয়া হচ্ছে কয়েকদিনের মধ্যেই, ঠিক আছে। বাকি টিচার্সের যে প্রায়র এক্সপিরিয়েন্সটা আছে, তো তার জন্য টিচাররা নিজেই অনেক বেশি এক্সপিরিয়েন্স, তারা খুব ভালো করে জানে কী করতে হবে না করতে হবে, আশা করি বলার দরকার নেই। আর কিছু এখানে আচ্ছা, এই পয়েন্টটা যেমন আছে, নেতাজি থেকে অনেকে হচ্ছে তোমার এমএসসিটা করেছে ডিস্টেন্সে, তো তাদের জন্য ডিস্টেন্স এডুকেশন তারা করেছে। যদি নেতাজি থেকে করলে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এখানে বলা আছে প্রাইভেট ইউনিভার্সিটি, নেতাজি কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে ইউনিভার্সিটি আছে, সেই কারণে তোমার কোনো চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। এরপর এখানে যদি দেখো, যদি প্রাইভেট ইউনিভার্সিটি থাকে তোমার, তাহলে কি করতে হবে, তাহলে কিন্তু তোমাকে একটা ডকুমেন্ট সেখান থেকে নিয়ে আসতে হবে ইউনিভার্সিটি থেকে, যে এটা হচ্ছে ইউজিসি অ্যাপ্রুভড আছে, ঠিক আছে, কম্পিটেন্ট অথরিটি থেকে তোমাকে নিয়ে আসতে হবে। তো এই কয়েকটা জিনিস, বাকি যে ডকুমেন্টগুলো তুমি দেবে, ঠিক আছে, সেগুলো কিন্তু সব সেলফ অ্যাটাস্টেড কপি তোমাকে দিতে হবে, সেলফ অ্যাটাস্টেড কপি তোমাকে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এটা মোটামুটি আমরা সবাই পড়েছি ইন্টিমেশন লেটার যাদের আছে। এবার হচ্ছে মেন কোশ্চেনের উত্তরগুলো তোমাকে আমি দিয়ে দিচ্ছি পরপর ফটাফট। সেটা হচ্ছে বিএডের যে ইনস্টিটিউশন আছে তার এনসিটি অ্যাপ্রুভ যে ডকুমেন্টটা চাইছে, সেটা তুমি অনলাইনে ডাউনলোড করে নিতে পারো, অনলাইনে ডাউনলোড করে নিয়ে কলেজে চলে যেতে পারো, কলেজে গিয়ে অবশ্যই কিন্তু সিলটা করিয়ে নেবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু সিলটা করিয়ে নেবে, কারণ সিলটা এটা কিন্তু দরকার, ঠিক আছে। এবার প্রশ্ন হলো যে কিছু জায়গায় কিন্তু এটা বলছে যে রিসেন্ট ইয়ারের, মানে কিছু কলেজ আপডেট করতে পেরেছে, কিছু কলেজ হচ্ছে আপডেট করতে পেরেছে, আর কিছু কলেজ কিন্তু আপডেট করতে পারেনি, মানে প্রতি বছর সেটা সম্ভব না এনসিটির অ্যাপ্রুভাল নেওয়াটা। সো দ্যাট ইজ ওয়াই এইটা মানে রিসেন্ট যেটা শুনলাম, মানে আজকে যেটা হয়েছে সেটা হলো যে প্রথমেই তারা বলছিল যে হ্যাঁ রিসেন্ট ইয়ারের হচ্ছে এনসিটি অ্যাপ্রুভাল ডকুমেন্টটা তুমি নিয়ে আসো, যে কলেজটা অ্যাপ্রুভড রিসেন্ট ইয়ারের। কিন্তু তারপরে ধীরে ধীরে তারা কিন্তু দেখা গেছে মানে ডিবেট ডিসকাশন করেছে তারা নিজেদের মধ্যেই, যারা ভেরিফিকেশন করছে তারা তারপরে নিয়ে নিয়েছে, সেই ডকুমেন্টগুলো নিয়ে নিয়েছে। কারো যদি 2015 সালে অ্যাপ্রুভ থাকে কোনো সমস্যা, এই কলেজে সিল আছে, তোমার কিন্তু সেটা সাবমিট করে নিয়েছে, ঠিক আছে। আশা কিছু বোঝাতে পেরেছি। তাহলে এইটা নিয়ে কিন্তু চাপ নেওয়ার একদম দরকার নেই। আবার নতুন করে এনসিটির হচ্ছে ওয়েবসাইটে গিয়ে সেখানে মানে অ্যাপ্লাই করবে, সেখান থেকে আবার রিজেক্ট করে পাঠিয়ে দেবে, হ্যাঁ, সেই ডকুমেন্টটা আলাদা করে দরকার পড়ছে না। তুমি জাস্ট তোমার যেটা কলেজ আছে, কলেজে গিয়ে কলেজের প্রিন্সিপালের কাছ থেকে গিয়ে সিলটাকে অ্যাটলিস্ট নিয়ে আসবে, অবশ্যই, তাহলেই কাজ হয়ে যাবে। এরপর হচ্ছে ভ্যালিডেশন যে সার্টিফিকেটটা আছে, যাদের অরিজিনাল সার্টিফিকেট তাদের তো কোনো সমস্যাই নেই, যাদের হলো অরিজিনাল আছে তাদের একদম কোনো সমস্যা নেই। কিন্তু যারা প্রভিশনাল বের করেছে, তোমার হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেট যারা বের করেছে, তাদের জন্য কিন্তু অবশ্যই বলছি 6 মান্থ দিস ইজ নট নেসেসারি। তোমার যদি আগেও হয় কোনো সমস্যা নেই, 6 মান্থস পেরিয়ে যায় কোনো সমস্যা নেই, তোমার সেটাকেই অ্যাপ্রুভ হিসেবে নেবে, ঠিক আছে, সেটাকে নিতেই হবে। কারণ অলরেডি তোমার হচ্ছে যে বিএড যে ইউনিভার্সিটি কিন্তু একটা নোটিশ পাবলিশ করেছিল রিসেন্টলি। তারা বলেছিল সেখানে যে আমরা যদি তোমার অরিজিনাল সার্টিফিকেট না দিয়ে থাকি, তাহলে প্রভিশনাল সার্টিফিকেটটাই অরিজিনালের মতো তোমার হচ্ছে ট্রিট করা হবে, ঠিক আছে। সেটা নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশটাও আছে, দরকার হলে সেই নোটিশটা তাদেরকে দিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই এটা নিয়ে, আর এখন সমস্যা হয়ও নি। এরপরে হচ্ছে ওবিসি সার্টিফিকেটের রিভ্যালিডেশনের যে সমস্যা, ডেট ক্রসড, এটা নিয়ে কিন্তু প্রথমের দিকে সমস্যা হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এটা তারা জমা করেছে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস অবশ্যই ট্রু, তুমি যদি রিভ্যালিডেশন করে থাকো ওবিসির, সেটা হচ্ছে 21/7/2025 পরে ধরো তোমার সার্টিফিকেটটা এসছে, এর জন্য কি অরিজিনাল তোমার যেটা সার্টিফিকেট, মানে আগের যেটা সার্টিফিকেট আছে সেটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে, সেই সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই চেক করছে, ঠিক আছে। তো আগের সার্টিফিকেটটা মানে ওল্ড সার্টিফিকেট যেটা আছে তোমার কাছে, সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে। তার পাশাপাশি
রিভ্যালিডেশনের যে সার্টিফিকেটটা আছে। বাকি ইডব্লিউএস এর যে ভ্যালিডিটিটা আছে আশা করছি সেটা বলে দিয়েছি। ইডব্লিউএস কিন্তু স্ট্রিক্টলি ফলো করা হচ্ছে এই ডেটের আগে, মানে 21/7/2025 আগে যেন ইডব্লিউএস সার্টিফিকেটটা অ্যাপ্রুভড হয়, সেটা তোমার হচ্ছে দেখতে হবে। এটাকে ফলো করা হচ্ছে স্ট্রিক্টলি। আর যে 2 বছরের, হ্যাঁ এখানে বলে নি যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25 মানে তোমার কাছে যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা এবং তার আগের বছরের সার্টিফিকেটটা তুমি নিয়ে যাবে, ঠিক আছে? হলো। এরপর হলো মার্কশিট অল ইয়ারের লাগবে। এটা বিভিন্ন বোর্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম মানে নিয়মকানুন এদের। কিছু কিছু বোর্ডের ক্ষেত্রে মানে প্রত্যেকটা সালের হচ্ছে মার্কশিট তোমার নিয়ে নিচ্ছে এবং সেটা জমাও করে নিচ্ছে। কিছু কিছু বোর্ডের ক্ষেত্রে যা তারা শুধুমাত্র দেখছে একটু, অবশ্যই অরিজিনাল সার্টিফিকেট তো নিয়ে যেতেই হবে, বুঝতেই পারছো, মার্কশিট তো তোমাকে নিয়ে যেতেই হবে। সেগুলো তো অবশ্যই ম্যাচিং করে তারা খুঁটিয়ে খুব ভালো করে দেখছে। তো জমা নিচ্ছে যেটা, সেটা মেইনলি সেটা হচ্ছে থার্ড ইয়ারের যেটা, ঠিক আছে? থার্ড ইয়ারের যেটা মার্কশিট আছে সেটাই মূলত জমা হচ্ছে। আর কিছু কিছু বোর্ডে কী করা হচ্ছে যে সবগুলোই তোমার জমা নিয়ে নিয়েছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, তোমার থার্ড ইয়ার সবগুলোই তোমার জমা নিয়ে নিচ্ছে, যতগুলো মার্কশিট আছে, ঠিক আছে? আর থার্ড ইয়ারের যেটা মার্কশিট আছে সেখানেই তো সমস্ত ডেটা তোমার দেওয়া থাকে পুরো তোমার গ্র্যাজুয়েশনের, তবুও কিন্তু সবগুলোই নিয়ে নিচ্ছে। সুতরাং সবগুলো নিয়ে যাবে। আর অবশ্যই বোথ সাইড প্রিন্ট করে নিয়ে যাবে। বোথ সাইড প্রিন্ট করে নিয়ে যাওয়ার কারণটা হলো তোমার যেটা ওই যে মার্কসের যে কনভার্সন, কারো গ্রেড সিস্টেমে কনভার্সনটা ঠিক উল্টো দিকে তার লেখা থাকে, দ্যাট ইজ ওয়াই বোথ সাইড প্রিন্ট করে নিয়ে যাবে। এরপর চলে আসা হচ্ছে যে পাস সাবজেক্টের যে প্রবলেমটা, এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। পাস সাবজেক্টের ব্যাপারটা হচ্ছে কেমন, আমি তোমাকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি, একটু ভালো করে শুনবে। বিষয়টা হচ্ছে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কী করেছে বলো তো, পাস সাবজেক্ট থেকে, ঠিক আছে, পাস সাবজেক্ট থেকে তোমার হচ্ছে এই পরীক্ষাটাকে দিয়েছে, 9-10-এর যে পরীক্ষাটা, কারো ধরো অনার্স সাবজেক্ট একটা আছে, ঠিক আছে, অনার্স সাবজেক্ট ধরো হিস্ট্রি আছে, অনার্স সাবজেক্ট হিস্ট্রি, আর তাই সে হচ্ছে কি পলিটিক্যাল সায়েন্স হচ্ছে তোমার ধরো পলিটিক্যাল সায়েন্স যেটা আছে সেটা হলো তার পাস সাবজেক্ট। তো সেই পরীক্ষা দিয়েছে পলিটিক্যাল সায়েন্সের উপরে, সেই হিস্ট্রির উপরে পরীক্ষা দেয়নি। তো সেক্ষেত্রে কী করা হচ্ছে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে সেই পাস সাবজেক্টটার 300 মার্কস কিন্তু লাগবেই লাগবে, গ্র্যাজুয়েশনে যেন 300 মার্কস থাকে, মাস্ট, এটা কিন্তু লাগবে 100%, ঠিক আছে? সুতরাং এটা সবার জন্য একদম ট্রু নয় যে সবার লাগবে। রিসেন্টলি যেটা সেমিস্টার সিস্টেমে মনে হয় এই সমস্যাটা হয়েছে, যে রিসেন্ট সেমিস্টার সিস্টেমে হচ্ছে পাস সাবজেক্টটার হচ্ছে 200 মার্কস। তো তারা অবশ্যই এক্ষেত্রে তোমার বাদ পড়ে যাবে, তারা যদি এইভাবে করে তোমার পরীক্ষাটা যদি দেয় সেক্ষেত্রে বাদ পড়ে যাবে। তো এটা নিয়ে প্যানিক করার কোনো দরকার নেই। তোমার যদি অনার্স সাবজেক্ট থাকে তোমার পাস সাবজেক্ট নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, যে সেখানে 300 মার্কস আছে নেই ভাবার দরকার নেই। কিন্তু যারা পাস সাবজেক্টের উপরে পরীক্ষা দিয়েছে, 9-10-এর পরীক্ষাটা দিয়েছে, তাদের জন্য কিন্তু পাস সাবজেক্টে গ্র্যাজুয়েশনে 300 মার্কস লাগবে, এই ব্যাপারটা তারা বলছে। বোঝা গেছে আশা করি। এরপর হলো অ্যাপ্লিকেশন ফর্মে যদি পার্সেন্টেজ একটু যদি ভুলভাল হয়ে যায় সেক্ষেত্রে কী হবে, বেসিক্যালি কনসিডারেশন করতেও পারে নাও করতে পারে, বিভিন্ন বোর্ডের ক্ষেত্রে সেটা ডিপেন্ড করে। এবার কনসিডার তখনই করবে, ধরো তোমার কাছে আছে 52, হ্যাঁ তোমার অরিজিনাল মার্কস হলো 52, তুমি ভুল করে ধরো 54 তুমি পুট করেছো, ঠিক আছে, 54 ভুল করে তুমি পুট করেছো, সেক্ষেত্রে হয়তো কোনো সমস্যা করবে না তোমার। কিন্তু তোমার যদি ঠিক এরকম 60%-এর এদিক ওদিক হয়ে যায়, 60%-এর এদিক ওদিক হলে বুঝতে পারছো তো, সেখানে তোমার যে মেরিট লিস্টে যে মার্কসটা তোমার অ্যাড হয়েছে, 10 মার্কস অ্যাড হয়েছে, সেখানে কিন্তু 8 মার্কস অ্যাড হবে। তাহলে কী হবে, নিশ্চয়ই তোমার যদি তোমার এইদিকে আছে ধরো 59, হ্যাঁ 59, আর তুমি ধরো বসিয়ে দিয়েছো 61%, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু ক্যান্ডিডেটটা এক্সপায়ার হয়ে যাবে, তোমার কিন্তু সেটা ক্যান্সেল করে দেওয়া হবে, এইটুকুটা কিন্তু গ্যারান্টি। তবুও তুমি যেতে পারো, এইরকম প্রবলেম থাকলে কিন্তু অবশ্যই ক্যান্সেল করবেই, ঠিক আছে? কিন্তু এই প্রবলেমটা থাকলে হয়তো তুমি কনসিডারেশনের মধ্যে আসতে পারো, যদি ভালো বোর্ড থাকে কোনো প্রবলেমই করবে না তোমার, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে নিয়ে যেতে হবে, প্রিন্ট করে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ম্যাচিং করে সমস্ত কিছু খুঁটিয়ে দেখছে। বাকি ইন সার্ভিসদের জন্য তো বলার আশা করি কোনো দরকারই নেই। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা আছে সেটা খুব ভালোভাবে খুঁটিয়ে দেখছে। অ্যাপ্রুভাল যেটা লেটার, ডিআই লেটার, ডেট অফ জয়নিং যেটা থাকে, ঠিক আছে, ডেট অফ জয়নিং যেটা থাকে, সেই ডেট অফ জয়নিংটা, সেই লেটারটা খুব ভালো করে দেখছে, পে স্লিপগুলোকে খুব ভালো করে খুঁটিয়ে দেখছে। মানে ফ্রেশার ক্যান্ডিডেটদের যতটা ভালো করে ডকুমেন্টগুলোকে চেক করছে, তার থেকে বেশি ইন সার্ভিসদের ডকুমেন্টগুলোকে ভালো করে চেক করছে, বুঝলে না? তো এই ছিল ওভারঅল গল্প। আর তবুও যদি কোনো ছোটো থেকে ছোটো সমস্যা থাকে, ছোটো থেকে ছোটো ডাউট থাকে, তাহলে অবশ্যই জিজ্ঞেস করতে ভুলবে না, সেটা কমেন্ট বক্স ফাঁকা আছে। আশা করছি সেটারও উত্তর আমরা, যাই হোক, একটু খোঁজাখুঁজি করে, হ্যাঁ সন্ধ্যা থেকেই খোঁজাখুঁজি করে আমি সমস্ত ডিটেলসগুলো আমি একটু জোগাড় করলাম, সেরকম করে বাকি উত্তরগুলো আশা করি আমি দিয়ে দিতে পারবো, ঠিক আছে? চলো, আশা করি গল্পটা স্পষ্ট হয়েছে। আজকের গল্পটা এইটুকুটাই থাক, চলো বাই।